স্বাগত দীপ্ত আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি লুৎফা ফৌজিয়া। শুরুতেই গাজা প্রসঙ্গ। ইসরায়েলের লাগাতার বোমা বর্ষণে গাজায় আরও অন্তত ৭৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে কেবল গাজা সিটিতেই প্রাণ গেছে ৪৩ জনের। এই হত্যাযজ্ঞে নিহতের তালিকায় রয়েছে একটি পরিবারের সব সদস্য। গাজার গণমাধ্যম দপ্তরের তথ্য অনুযায়ী শুধু গাজা সিটিতে গত ৩ সপ্তাহে অন্তত ১০০ রোবট বিস্ফোরণ ঘটিয়ে পুরো আবাসিক ব্লক ও মহল্লা গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। এদিকে হামাস বুধবার জানায় তারা একটি সর্বাত্মক যুদ্ধবিরতি ও ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত। এছাড়া চলমান ইসরায়েলি আগ্রাসনের কারণে সৃষ্ট দুর্ভিক্ষে গত ২৪ ঘন্টায় এক শিশুসহ আরও ৬ জন অপুষ্টি ও অনাহারে মারা গেছে। অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদের নিচে অবৈধভাবে খনন কাজ চালিয়ে ইসলামী নিদর্শন ধ্বংস করছে ইসরায়েল। রোববার ফিলিস্তিনের জেরুজালেম গভর্নরেট এই অভিযোগ করেছে। ফিলিস্তিনি প্রশাসন জাতিসংঘ ও ইউনেস্কোকে দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে এই কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছে। মুসলিমদের দ্বিতীয় কিবলা বলে পরিচিত আল আকসা মসজিদ, এই স্থাপনার নিচে অবৈধভাবে খনন কাজ চালিয়ে ইসলামী প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধ্বংস করছে ইসরায়েল। ফিলিস্তিনি প্রশাসনের দাবি, এই কাজের মাধ্যমে শহরের ঐতিহাসিক ও ধর্মীয় পরিচয় মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে এবং আল আকসাকে ইহুদিকরণের ষড়যন্ত্র চলছে। বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে জানায়, আল আকসার নিচে ইসরায়েলের বেআইনি খনন কাজ চালানোর ভিডিও ফাঁস হয়েছে। জেরুজালেম গভর্নরেটের বরাত দিয়ে বলা হয়েছে, ইসরায়েল উমাইয়া যুগের ইসলামী নিদর্শন ধ্বংস করছে, যা মুসলিমদের এই স্থানের ন্যায্য মালিকানার প্রমাণ। গোপনে এই খনন কাজ মসজিদের ভিত্তি এবং ঐতিহাসিক স্থাপনার ওপর গুরুতর ঝুঁকি তৈরি করছে। ফিলিস্তিনি প্রশাসন, আন্তর্জাতিক মহল, জাতিসংঘ এবং ইউনেস্কোকে দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে এটি বন্ধ করতে এবং ইসরায়েলকে জবাবদিহি করার আহ্বান জানিয়েছে। যদিও সুনির্দিষ্ট খননস্থলের তথ্য দেওয়া হয়নি, তবে ইসরায়েল বহু বছর ধরে আল আকসার নিচে সুড়ঙ্গ খুঁড়ে আসছে। ফিলিস্তিনিরা মনে করেন এটি পূর্ব জেরুজালেমকে ইহুদিকরণের বৃহত্তর পরিকল্পনার অংশ। ইহুদিরা এই এলাকাকে টেম্পল মাউন্ট নামে ডাকে। তাদের দাবি, প্রাচীনকালে এখানে দুটি ইহুদি মন্দির ছিল। আন্তর্জাতিক আইনের আওতায় জর্ডান পরিচালিত জেরুজালেম এন্ডাওমেন্ট কাউন্সিল একমাত্র সংস্থা যা আল আকসা মসজিদের কার্যক্রম পরিচালনার অধিকার রাখে। ২০১৩ সালের মার্চে জর্ডানের রাজা আবদুল্লাহ দ্বিতীয় এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস একটি চুক্তি স্বাক্ষর করেন, যা জর্ডানকে জেরুজালেম এবং ফিলিস্তিনকে পবিত্র স্থানগুলোর রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার অধিকার প্রদান করে। ১৯৬৭ সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় পূর্ব জেরুজালেম দখল করে ইসরায়েল। ১৯৮০ সালে তেল আবিব পুরো শহরকে যুক্ত করে, যদিও আন্তর্জাতিক সম্প্রদায় এটাকে স্বীকৃতি দেয়নি। লুৎফা ফৌজিয়া, দীপ্ত বার্তাকক্ষ। পর্তুগালের রাজধানী লিসবনে ট্রাম দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত ১৮ জনের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। হতাহতদের বেশিরভাগই পর্যটক। স্থানীয় সময় বুধবার লিসবনের লিবার্টি এভিনিউয়ে গ্লোরিয়া ফানকুলার কেবল রেলের একটি ক্যারেজ উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। কেবল রেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভবনের সাথে ধাক্কা লাগলে ক্যারেজটি বিধ্বস্ত হয়। মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায় ৪৩ জন যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন ট্রামটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী ও উদ্ধারকারীরা। এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুজা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেন যদি শান্তি চুক্তিতে সম্মত না হয় তবে তার দেশ সামরিকভাবেই সব লক্ষ্য পূরণ করবে। তবে তিনি আলোচনার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি। পুতিন জানান, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত, তবে শর্ত হলো জেলেনস্কিকে মস্কোতে যেতে হবে। বৃহস্পতিবার চীনে এক সামরিক কুচকাওয়াজে অংশ নেওয়ার পর পুতিন এসব মন্তব্য করেন। এই বক্তব্যকে অনেকে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী বিশ্ব ব্যবস্থার প্রতি সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। অন্যদিকে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিল
হিলি বিবিসিকে জানান, প্রয়োজনে যুক্তরাজ্য ও তার মিত্ররা রাশিয়ার ওপর বাড়তি অর্থনৈতিক চাপ তৈরি করবে এবং ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেবে। পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে যাওয়া হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এসব দেশের মুসলিমরা বাদে যারা ভারতে গেছেন তাদের বৈধ কোনো কাগজপত্র না থাকলেও অবস্থান করতে পারবেন। সরকারি ওই বার্তায় বলা হয়েছে, যারা ধর্মীয় নিপীড়ন বা ধর্মীয় নিপীড়নের ভয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন এবং যারা 2024 সালের 31শে ডিসেম্বরের পর বৈধ কাগজ ছাড়া অথবা নথির মেয়াদ শেষ হয়ে গেছে তাদের আশ্রয় দেওয়া হবে। এ ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে পাসপোর্ট কিংবা ভিসা সংক্রান্ত আইন কার্যকর হবে না। ভারতের উত্তরাঞ্চলের পাঞ্জাব রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত 30 জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্তের সংখ্যা 3,54,000-এর বেশি মানুষ। ভারী বৃষ্টিপাত ও নদীর পানি বিপদসীমার কাছাকাছি চলে আসায় রাজ্যের 23টি জেলাকেই বন্যা আক্রান্ত ঘোষণা করা হয়েছে। এসব জেলার 1,400টি গ্রামে বন্যার পানি প্রবেশ করেছে। এরই মধ্যে বন্যা কবলিত ও নিচু এলাকা থেকে প্রায় 20,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী জানান, 1988 সালের পর এটি রাজ্যের সবচেয়ে ভয়াবহ বন্যা। ভারতের খাদ্য ঝুড়ি হিসেবে পরিচিত এই রাজ্যে বন্যায় 1,48,000 হেক্টর কৃষি জমির ফসল নষ্ট হয়ে গেছে। উদ্ধার অভিযানে ভারতীয় সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনী সহ একাধিক দল কাজ করছে। এ কাজে 35টি হেলিকপ্টার এবং শতাধিক নৌকা ব্যবহার করা হচ্ছে। নাইজেরিয়ার উত্তর মধ্যাঞ্চলীয় নাইজার স্টেটে নৌকাডুবিতে অন্তত 60 জনের মৃত্যু হয়েছে। বুধবার মালালে জেলা থেকে ছেড়ে আসা নৌকাটি কাইঞ্জি জলাধারের দিকে যাচ্ছিল। পথে বোর্গ এলাকার কাছে নৌকাটি পানির নিচে থাকা গাছের গুঁড়িতে ধাক্কা লেগে উল্টে যায়। নাইজার স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, নৌকাটিতে 100 জনেরও বেশি যাত্রী ছিলেন, যাদের অধিকাংশ নারী ও শিশু। তারা দুগা শহরের এক শোক যাত্রায় অংশ নিতে যাচ্ছিলেন। সংস্থাটির প্রধান জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলা থেকে মাদক বহনকারী একটি নৌযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলায় অন্তত 11 জন নিহত হয়েছে। তিনি নিহতদের মাদক সন্ত্রাসী বলে দাবি করেছেন। মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদেরকে ট্রাম্প বলেন, মার্কিন সামরিক অভিযানে ভেনেজুয়েলার গ্যাং ট্রেন দে আরাগুয়ার সদস্যদের টার্গেট করা হয়। এই অভিযানে কোনো মার্কিন সেনা হতাহত হয়নি। পোস্টের সঙ্গে একটি ভিডিও যোগ করা হয়। তবে ভেনেজুয়েলার তথ্য প্রচার মন্ত্রীর দাবি করেছেন, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো হয়েছে। নৌযানটিতে কী ধরনের মাদক ছিল তা এখনও পরিষ্কার হয়নি। এর আগে ট্রাম্প প্রশাসন দক্ষিণ ক্যারিবিয়ান অঞ্চলে অতিরিক্ত নৌযান এবং কয়েক হাজার সেনা মোতায়েন করে। চলতি বছর বিশ্বের সবচেয়ে দামি কফির রেকর্ড গড়েছে পানামার গেইশা কফি। অনলাইন নিলামে প্রতি কেজি কফি 30,600 মার্কিন ডলারে বিক্রি হয়েছে। বিশ্বে খুবই জনপ্রিয় পানীয় কফি। প্রতিদিনের ব্যস্ততায় নিজেকে একটুখানি চাঙা করে নিতে কফির জুড়ি মেলা ভার। অনেকের কাছে কফি দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। কফির ঘ্রাণে অনেকেরই মন চনমনে হয়ে ওঠে। কফির চুমুকে রয়েছে অন্যরকম স্বাদ, আর সেটা যদি দামি কফি হয় তার স্বাদ হবে নিশ্চয়ই অন্যরকম। তবে কফির দাম সর্বোচ্চ কত হতে পারে? চলতি বছর বিশ্বের সবচেয়ে দামি কফির রেকর্ড গড়েছে পানামার চিরিকি প্রদেশের ছোট্ট শহর বোকেতে অবস্থিত বিখ্যাত কফি ফার্ম হ্যাসিয়েন্ডা লা এসমেরালদা। তাদের বিখ্যাত গেইশা কফি প্রতি কেজি 30,600 মার্কিন ডলারে বিক্রি হয়েছে। গেইশা কফি হল ইথিওপিয়ার গরিগেসা বনের আদিবাসী একটি অ্যারাবিকা কফির জাত, যা তার ফুলের মতো সুবাস ও মিষ্টি ফলের মতো স্বাদের জন্য ব্যাপক পরিচিত। এটি চাষ করা বেশ কঠিন এবং অত্যন্ত উচ্চমানের ও কম উৎপাদনের কারণে
এটি বিশ্বের অন্যতম দামি কফিতে পরিণত হয়েছে। কফিটি ইথিওপিয়া থেকে আসে। আমরা পানামায় এটিকে একেবারে ভিন্ন উপায়ে উৎপাদন করতে পেরেছি, যেখানে এর বৈশিষ্ট্য এবং স্বাদ ভিন্ন। পানামার সমস্ত কফি উৎপাদক অনেক কঠোর পরিশ্রম করেছেন। চলতি বছর পানামার হ্যাসিয়েন্ডা খামারে উৎপাদিত গেইশা কফি রেকর্ড দাম $30,600 কিনেছেন দুবাইয়ের একজন ক্রেতা। আন্তর্জাতিক নিলামটিতে গেইশা কফি কিনতে চীন, জাপান, দুবাই, যুক্তরাষ্ট্র, কানাডা এবং সংযুক্ত আরব আমিরাত সহ অনেক দেশ থেকে ক্রেতারা অংশ নেন। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। শেষ করছি দীপ্ত আন্তর্জাতিক সংবাদ। আমাদের পরের আয়োজন বিকেল 5টায় জেলার সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।